নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় জেলা উপজেলায় যৌথ বাহিনীর মহড়া। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার মিছিলে অসুস্থ হয়ে টাঙ্গাইলে দুজনের মৃত্যু। এবং নাটোরে বসত বাড়িতে আগুনে পুড়ে মা ও শিশু নিহত। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। শুরুতে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। ঢাকা ৯ আসনে নির্বাচনী জনসংযোগে ঠিক এই মুহূর্তে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তি যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত। তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছে। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা দেবে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল, এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি, এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন, মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থা কি ছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন, কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা। একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন, সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। মা বোনেরা সেই সব নিরাপদে যে কোনো সময় রাস্তায় হাঁটাচলা করতে পারত। ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপি আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, এই সকল কিছু অভিজ্ঞতা বিএনপি আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপি আছে। এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে। টাঙ্গাইল 5 সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি আমাদের সাথে যুক্ত হবেন। সানভি, খুবই দুঃখজনক ঘটনা। টাঙ্গাইল 5 সদর আসনে মিছিলে গিয়ে অসুস্থ হয়ে 2 জন মৃত্যুবরণ করেছেন। আরও বিস্তারিত তথ্য আপনার কাছে থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে। টাঙ্গাইলে শহরে পৌর উদ্যান থেকে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালের হরিণ প্রতীকের 12টার সময় একটি বিশাল মিছিল বের হয়। সেখানে 20,000-এর মতো মানুষের সমাগম হয়। সেটি পৌর উদ্যান হয়ে নিরালা মোড় দিয়ে শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে। এ সময়
পোস্ট অফিসের সামনে এক ব্যক্তি জিয়া রহমান নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরবর্তীতে কুমুদিনী কলেজের সামনে জনাব আলী নামে এক বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে, তাকেও হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কিন্তু তাদের স্বজনরা তাৎক্ষণিক তাদের বাড়িতে নিয়ে যায় এবং এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সাথে কথা হয়েছে। তিনি বিষয়টি বলেছেন খুবই দুঃখজনক, মানে দুজন লোক মিছিলের মাঝখানে অসুস্থ হয়ে পড়ে, তাদের হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এই বিষয়ে কিন্তু তাদের নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নওশাদ রানা সানভি, আপনি থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। টাঙ্গাইল 5 সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে মিছিলে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, সে খবরে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। শেষ সময়ের জোর প্রচারণায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের প্রার্থী সমর্থকেরা। 3টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী। জেলার 417টি ভোট কেন্দ্রের মধ্যে 201টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী MS সামাদ। শেষ ভাগে শীতের দাপট কিছুটা কমলেও নির্বাচনে আমেজ দিয়েছে বাড়তি উষ্ণতা। আজকে নির্বাচনী প্রচারণার দিনের বেলায় শেষ দিন এবং আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে এই নির্বাচনী প্রচারণা। অন্যদিক দিয়ে যেমনি ভাবে জোর প্রচারণায় আজকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা, ঠিক তেমনি ভাবে অন্যদিক দিয়ে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন জেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে তার আওতাধীন সবকিছু। এবং আমরা দেখেছি বিশেষ করে জেলা প্রশাসন সূত্র এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্র বলছে ঠাকুরগাঁয়ে 417টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 201টি ভোট কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 185টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 92টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও 2 আসনে 104টি ভোট কেন্দ্রের মধ্যে 46টি এবং ঠাকুরগাঁও 3 আসনে 128টির মধ্যে 63টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেহেতু গত বছরের বা বিগত যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারদের মধ্যে আমরা বাড়তি আশঙ্কা দেখেছি নির্বাচনের দিন এবং ভোটকে ঘিরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। ঠিক তেমনি ভাবে এই বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁয়ে যে 417টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেই ভোট কেন্দ্রগুলো সংস্কারের যে যাবতীয় কাজগুলো সেগুলো সম্পন্ন করা হচ্ছে এবং ঠাকুরগাঁয়ে প্রায় 12 লক্ষাধিক ভোটার রয়েছে। এই ভোটাররা তাদের ভোটাধিকার খুব সহজে ভালো করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য যে ধরনের প্রস্তুতি রিটার্নিং কর্মকর্তার মধ্য দিয়ে সেই রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে 3টি সংসদীয় আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন পদপ্রার্থী। দেখা যাবে মাঠের লড়াইয়ে চলছে কথার লড়াই এবং 12 তারিখে ভোটের লড়াইয়ে কে জিতবে এবং কে নির্বাচিত হবে সেটি দেখার অপেক্ষা। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে বিভিন্ন জেলা ও কেন্দ্রে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া ও টহল কার্যক্রম শুরু হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকার 11টি কেন্দ্রে আজ হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে কয়েকটি জেলা ও উপজেলায়। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহড়া হয়। একই সময়ে জামালপুরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক এলাকা ও নির্বাচনী এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা টহল পরিচালনা করেন। লালমনিরহাট শহরের সৌরাওয়ার্দী মাঠে সেনাবাহিনীর রংপুর 66 পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরেকটি মহড়া। তাতে উপস্থিত ছিলেন রংপুরের GOC মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ। নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে আগুনে পড়ে নিহত হয়েছেন মা ও শিশুকন্যা। আহত হয়েছেন একজন। ভোর 4টার দিকে উপজেলার
ধারা বারিশা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মা আতিয়া বেগম ও 1.5 বছর বয়সের শিশু কন্যা রওজার মৃত্যু হয়। এ সময় আগুনে পুড়ে মর্জিনা বেগম নামে আরও একজন আহত হন। আহত মর্জিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে বসত ঘর, বাড়ির পাশের একটি মুদির দোকান এবং বাড়ির গোয়াল ঘরে থাকা 12টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।